আমি মিডিয়াতে এসে অনেক গালি শিখছি। আমি যখন নতুন আসছি আমি অনেক পলিটিক্সের শিকার হয়েছি, অনেক রকমের। এরকম নাটকেও হয়েছে, আমি দেখি যে একটা নাটক আমার করার কথা আরেকজন শুটিং করতেছে, এরকম আমার সাথে অহরহ হয়েছে এবং রিনাউন্ড সবাই করছে। হ্যাঁ, আমি দেখতেছি আমার সাথে কোয়ার্টিস্টরা সব যেটা যা বলতেছে তাই করতেছে, যা শর্ট কাপড় দিতেছে তাই পড়তেছে। এখন আমি তো পড়তে পারতেছি না। আমাকে মানুষজন বলতো যে এই নাচতে নেমে ঘন্টা দিয়ে লাভ কি। আমার মা সবসময় একটা কথা বলে যে আমরা দিন শেষে আমরা মুসলিম, আমাদের মরতে হবে। আমার মা কানের কাছে সবসময়, আমার মা তো পারলে আমাকে এখনই ওমরায় পাঠায় দিয়ে, আমাকে দিয়ে হজ টজ করায়, আমাকে দিয়ে। বিয়ে কবে করছেন একদম সরাসরি যদি প্রশ্ন করি, কত বছর? এই যে নেক্সট ইয়ার করব। ও এই 25-এ করব। বড় পর্দা দিয়ে শুরুটা হলো ছবি দিয়ে, এবং আপনি প্রথম সারির তারকাদের সাথে সেখানে কাজ করেছেন। আবার যখন নাটক করলেন এখানেও আপনি মোশাররফ করিমদের মতো মানে ছোট পর্দার জনপ্রিয় তারকাদের সাথেই আপনি কখনো, হ্যাঁ আপনি এ লিস্টের তারকাদের সাথেই বেশি আপনাকে দেখা যায়। কিন্তু আমার একটা মজার প্রশ্ন আছে, আপনার কাছে কি আপনাকে কেউ বলেছে যে আপনি বড় পর্দা থেকে নাটকে এসে ভালো অভিনয় করেন? নাটকে ইমপ্রুভ হয়েছে বিকজ আমি অনেক হার্ড ওয়ার্ক করছি অ্যাক্টিংটা নিয়ে। যেহেতু আমি এটাই করতে হবে, তো আমি এটা ভালো করে করাটাই আমার জন্য ভালো। একদম। তো আমি চিন্তা করেছি যে সিনেমাতে এসে সিনেমা করা, শেখার সুযোগ ডায়লগ প্রম্পট করে আই থিংক, হ্যাঁ শেখার সুযোগটা ছিল না, বা ওই সময়টা কারোই নাই যে আমাকে একটু গ্রুমিং করাবে বা আমাকে একটু গাইড করবে। ওই সময়টা কারোই নাই, সবাই যার যার কাজে আসলে ব্যস্ত। একটা ডিরেক্টর অনেক মাথার মধ্যে অনেক কিছু থাকে, তো ওই সুযোগটা না আমি পাইনি। তো নাটকে এসে যেটা হয় যে আমি সিনেমা থেকে তো নাটকে আসার জন্য মাঝখানে যে কোভিডের টাইমটা আমি একটা গ্যাপ নিয়েছি। কোভিডের টাইমটাতে আমি নিজেকে অনেক প্রিপেয়ার করেছি, অনেক হার্ড ওয়ার্ক করেছি, এবং আমি ডায়লগ ডেলিভারি, স্ক্রিপ্ট, আমি অনেকের কাজ দেখেছি, কে কখন কি করে। আমি এইভাবে আস্তে আস্তে নিজেকে। আর আপনি মোশাররফ করিমের কথা বলেছিলেন যে উনি আপনাকে অনেক হেল্প করেছে। হ্যাঁ, যেমন মাঝে মাঝে আমি একটা কথা তো দুইভাবেও বলা যায় যে রনো কেমন আছো তুমি, আবার একটা এই রনো তুমি কেমন আছো, একটা কথাই কিন্তু অনেক ভাবে বলা যায়। তো আমি সামহাউ টাইম আমার কাছে মনে হয় যে এটা কোনটা দিব, একটু যখন একটু কোনো একটা জায়গায় কনফিউজ হয়ে যায়, ভাইয়াকে জিজ্ঞেস করি যে ভাইয়া এখানে ফ্ল্যাটে যাব নাকি একটু আপ ডাউন করব। ওই জিনিসগুলা ভাইয়া আমাকে খুব হেল্প করে, এবং আমার এই অ্যাক্টিং ভালো হওয়ার পিছনে ভাইয়া অনেক ক্ষেত্রে ভাইয়ার ক্রেডিট। ছোট পর্দা থেকে বড় পর্দা মানুষ যায়, কিন্তু আপনারটা মিক্স ম্যাচ হয়ে গেল কেন? বড় পর্দার জন্য আসলে আমার একটু টাইম দরকার ছিল। আমার মনে হয়েছে একটু ব্রেক নিই, আমি একটু অ্যাক্টিং শিখি, আমি একটু কাজ করি, আমি আরেকটু বড় হই, একটু ম্যাচিউরড হই, একটু পলিটিক্স শিখি, একটু গেম শিখি, তারপরে আমি আবার বড় পর্দায় ব্যাক করব। পলিটিক্সের কথা কেন বলছেন? আসলে শিকার হয়েছেন আপনি, বুঝে হ্যাঁ, যাচ্ছে। আমি যখন নতুন আসছি আমি অনেক পলিটিক্সের শিকার হয়েছি, অনেক রকমের। একদম টপ সারির একটা হিরোর সাথে সবকিছু লক। আমার কাছে স্ক্রিপ্টও পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমি স্ক্রিপ্ট দেখে আমি সাইন টাইন করলাম, এবং আমি আবার আমার বাবাকে নিয়ে গেছিলাম, সাইন টাইন করছি, সবকিছু ডান। হঠাৎ করে আমি শুনলাম যে ওই প্রডিউসার আরেকটা নায়িকার সাথে আর একটা নায়িকা তার অফিসে আসছিল বা সে তার বাসায় গেছিল, এরকম একটা মিটিং তাদের মধ্যে হয়েছে। এক রাতের মধ্যে সিনেমাতে দেখি যে সে নায়িকা, সে শুটিং করতেছে, এবং ছবিটার নাম বলা যায় না, ছবির নাম বলা যাবে না, মানে সে নায়িকার নাম বা পরিচালকের নাম কিছু? নায়িকা তো সে খুবই মানে কি বলবো, যাই হোক, তো খুব জনপ্রিয় একজন, তো সে কাজ করতেছে, এবং প্রডিউসারের সাথে খুব ভালো সম্পর্ক। সেই আমার সাথে তো ফর্মাল ছিল, আমি সবার সাথে ফর্মালি মিশি, আমার দ্বারা ওগুলা হয় না। মানে আমি মানুষকে অয়েলিং করতে পারি না, আমি যে যা আমি সেটাই বলবো, তুমি যা আমি তাই বলবো, এবং আমি যদি না দিই আমি খামাখা তোমাকে অয়েলিং করবো না। সো আমার কাছে মনে হয় আমার কথার দাম আছে, আমি একটা কথা বলবো, এটার ভ্যালু থাকা উচিত। দেখি যে ওই নায়িকা চেঞ্জ না সে করতেছে, এরকম নাটকেও হয়েছে। আমি দেখি যে একটা নাটক আমার করার কথা আরেকজন শুটিং করতেছে, এরকম আমার সাথে অহরহ হয়েছে, এবং রিনাউন্ড সবাই করছে। ডিপ্রেশনে চলে যান এগুলোতে, নাকি কিভাবে মেইনটেইন করেন মানসিক হেলথটাকে? ডিপ্রেশনে চলে গেছিলাম মাঝখানে, যখন সিনেমাতে এসব হচ্ছে এবং আমি পলিটিক্সের শিকার হচ্ছি, তখন আমি আমার সিনেমা থেকে আমি বাদ হয়ে যাচ্ছি, তখন আমি ডিপ্রেশনে গিয়েছিলাম। মানে আমার ডিপ্রেশন এই লেভেলে ছিল যে আমি কাজ করব না, আমি আর কাজ করব না, দিস ইন্ডাস্ট্রি নট ফর মি,
আমার জন্য আসলে না, বিকজ আমি এগুলো পারবো না। আমাকে মানুষজন বলতো যে এই নাচতে নেমে ঘন্টা দিয়ে লাভ কি, হ্যাঁ ডিরেক্টর যা বলে তাই করতে হবে, বা ক্যারেক্টার যেটা ডিমান্ড করে সেটা করতে হবে, এই সব পছন্দ না। হ্যাঁ আমি দেখতেছি আমার সাথে কো-আর্টিস্টরা সব ডিরেক্টর যা বলতেছে তাই করতেছে, যা শর্ট কাপড় দিতেছে তাই পড়তেছে, এখন আমি তো পড়তে পারতেছি না। এবং আমাকে ডিরেক্টর বলতেছে যে কিছু শিখো, কিছু শিখো, দেখছো ও যা বলতেছে তাই করতেছে, এরাই হচ্ছে ডেডিকেটেড আর্টিস্ট। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা ক্যারি করতে পারবো না, যেটা আমার দেশের কালচারের সাথে যায় না, বা যে কাজটা, যে পোশাকটা আমি আমার পরিবারের সামনে বসে দেখতে পারবো না, সেই কাজ আমি আসলে করতে চাই না। তো আমার ফ্যামিলি থেকে সবসময় বলে যে আমার ফ্যামিলি থেকে সবসময় বলে যে এই যে দেখো মেজাবিন কাজ করতেছে কত ভালোভাবে, মার্জিত ভাবে, শালীন ভাবে, ও কাজ করতেছে না, সে তো টপে আছে। মানুষ যদি আসলে ওগুলো পছন্দ করতো তাহলে তো টপে ওরা থাকতো না। হ্যাঁ রাইট, ঠিক বলেছেন একদম। তো বাংলাদেশের মানুষ, এবং আমার বাবা মা, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার মা সবসময় একটা কথা বলে যে আমরা দিন শেষে আমরা মুসলিম, আমাদের মরতে হবে। আমার মা কানের কাছে সবসময়, আমার মা তো পারলে আমাকে এখনই ওমরায় পাঠায় দিয়ে, আমাকে দিয়ে হজ টজ করায়, আমাকে দিয়ে মিডিয়াতে আসার ক্ষেত্রে সাপোর্ট পাননি আপনি? তখন সাপোর্ট করেছে, মানে আমার জন্যই সাপোর্ট করেছে, বাট তারা চাই যে আমি ভালোভাবে, এখনো চাই যে আমি ভালোভাবে কাজ করি, কিন্তু আমি এমন কোনো কন্ট্রোভার্সি বা এমন কোনো কিছুতে না জড়াই যে আমার পরিবারের রেপুটেশন নষ্ট হবে বা কেউ একটা বাজে কথা বলবে। আমি বুঝি না, কিছু কিছু কন্ট্রোভার্সি হয় না, আমার কাছে মনে হয় যে এদের ফ্যামিলি নাই, এদের বাবা মা নাই, বা এদের কেউ কিছু বলে না, আমি তো নিতে পারতাম না। আমার ফ্যামিলি যদি আমাকে এসে বলতো যে তোর জন্য কোথাও মুখ দেখাতে পারতেছি না, আমি মনে হয় যে ওইখানেই সুইসাইড করতাম, আমি এগুলো নিতেই পারতাম না। তো আমি জানি না, আমার ফ্যামিলি অনেক বেশি এই দিক থেকে কনজারভেটিভ। তাদের কথা হচ্ছে ভালোভাবে কাজ করো, কোনো উল্টাপাল্টা পোশাক এগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না, এবং আমরা চাইও না। ভদ্রভাবে, অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে, সেগুলো করো। এইটার জন্যই আরো বেশি নাটকে আসা, কারণ নাটকে আসলে ওইরকম বোল্ড সিন করতে হয় না, নাটকে আসলে ওইরকম কাপড় নাই। হ্যাঁ আমার যেমন আমি অনেকগুলো সিনেমা ছেড়ে দিয়েছি কস্টিউমের কারণে বা বোল্ড সিনের কারণে, তো নাটকে এরকম কিছু নাই। নাটকে আমি অনেক কমফোর্টেবল, যে অ্যাটলিস্ট আমার ফ্যামিলি হ্যাপি যে আমি নাটক করছি, এবং পাবলিকও আমাকে দেখছি যে নাটকেই বেশি অ্যাপ্রিসিয়েট করছে, আমি খুব রেসপন্সও পাচ্ছি। তো সিনেমা যদি আমি ব্যাটে বলে মিলে ভালো সিনেমা থাকে অবশ্যই আমি সিনেমা, কিন্তু এখন নাটকটাতে মন দিয়ে, এখন আমি মনোযোগ দিয়ে নাটকটা করছি। তো আপনি নিজে বা আপনার ফ্যামিলি কখনো কি রিগ্রেট হয়েছে যে আসলে ওই লাইনে যদি একাডেমিক লাইনে যাইতাম ভালো হতো, ফিল্মে না আসে বা অ্যাক্ট্রেস না হয়, এরকম কি কখনো মনে হয়েছে? আমার ফ্যামিলি, আমি মিডিয়াতে এসে অনেক গালি শিখছি। আমি আগে গালি পারতাম না, গালাগালি পারতাম না, আমি মিডিয়াতে এসে গালি শিখছি। আমি একবার কাকে যেন গালি দিতেছিলাম ফোনে, এন্ড সামহাউ এটা আমার বাবা শুনে ফেলছে। এখন আমার বাবা শুনে আমি যে বলতেছে মিডিয়াতে দিয়ে সবচেয়ে বড় ভুল করছি, মিডিয়াতে দিয়ে নষ্ট হয়ে গেছে আমার মেয়ে, আমার মেয়েদের মুখে এরকম গালি কেন? আমি গালি শিখছি কিছু মানুষকে দেওয়ার জন্য, আমি গালি পারতাম না। হ্যাঁ মানে এত আপনাকে জ্বালায় যে আপনি গালি দিতেই হবে। তখন আমার কিছু মানুষ ডিজার্ভ করে গালি। তো আব্বু শুনে পরে বলতেছে যে মিডিয়াতে দিয়ে সবচেয়ে বড় ভুল করছি, মিডিয়াতে দিয়ে আজকে এই অবস্থা, নষ্ট হয়ে গেছে আমার মেয়ে, এই সেই। তো তখন আমি বলতেছি খবরদার এই কথা বলবা না। মিডিয়া, আই লাভ মাই ওয়ার্ক, আই লাভ মাই প্রফেশন, আমি আমার কাজটাকে এনজয় করে, আমি আমার কাজটাকে ভালোবাসি। নাহলে আমার বাসায় আমাদের আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে, আমি আমার কিচ্ছু না করলে আমার কোনো কষ্ট হবে না, আমাকে কেউ এসে বলবে না এটা দে ওইটা দে। বাট তারপরেও আমি দেখো, আমি গরমের মধ্যে আমি আরামে এসি ছেড়ে ঘুমায় থাকতে পারি, বাট আমি উঠে সকালবেলা আমি পুবাইলে যাই, পুবাইলে গিয়ে কোনোদিন দেখি হাঁটু পানি কাদা, সেই হাঁটু পানি পাড়ায় আমাকে শুটিংয়ে যাইতে হয়, এবং আবার রাতে আমার সেই হাঁটু পানি পাড়ায় আমাকে আসতে হয়। সারাদিন গরম, মোবাইলে তো জানোই তো কারেন্টও থাকে না ঠিক মতো, ইলেকট্রিসিটি থাকে না, এসি তো অনেক দূরের কথা, ওখানে গরম লাগে, পোকামাকড় কামড়ায়, বাট আমি আমার কাজটাকে ভালোবাসি, এই জন্য আমার এত কিছু করে। আমার বাবা ইভেন আমাকে ফোন করে আমার প্রতিদিন আমার বলে দরকার কি, দরকার কি, আর দরকার কি হয়েছে। তো আবার একটা ডিরেক্টর আমাকে নিছে, আমার তার কাজটা শেষ করে দিয়ে আসতে হবে না, আমাকে ফোন করে বলবে কি 8টার মধ্যে রওনা দিবা, রাস্তাঘাট ভালো না, দিনকাল ভালো না, ডাকাতি হয়, এই হয়, 8টার মধ্যে, তুমি বললে হবে 8টার মধ্যে রওনা দিবা, আমি যে লোকটার কাজ গেছি আমার তার কাজটা শেষ করে দিয়ে আসতে হবে না। যেদিন আমার আবু বল ঠিক আছে যা, তোর কিছু হলে আমি জানি না, তোরটা তুই বুঝবি,
মানে আমি বলি যে আসলে আমার কাজটাকে আমি এত ভালোবাসি যে আমার যে ডাকাত ধরতে পারে বা আমার যে কোনো একটা রাতের বেলা সমস্যা হতে পারে এটাও আমার মাথায় মাথায় থাকে ওঠে না। নাই। আমার হচ্ছে আমি এটা নিছি, এটা আমাকে আমি একটা কমিটমেন্ট করছি, আমাকে এটা কমপ্লিট করতেই হবে। হ্যাঁ, আসলে okay, okay, আমি আমার okay. কাজটাকে ভালোবাসি, মানে কাজ ছাড়বো না বলতে কি আমি যতদিন চাইবো অতদিনই করবেন। কতদিন করব। কেউ আমাকে এটা কোনো কিছুতেই কেউ আমাকে ফোর্স করে আমাকে দিয়ে কখনো আর কিছু বিয়ে কবে করাতে করছেন পারেনি। একদম সরাসরি যদি প্রশ্ন করি, এই কত তো, বছর? এই যে নেক্সট ইয়ার করব। ও এই 24 25 25 করব। বাহ, congratulations অগ্রিম। থ্যাংক ইউ, বাট বিয়ের সাথে কাজের কোনো সম্পর্ক নাই, বিকজ আমি কাজ করে যাব। এবং যে যাকে বিয়ে করবেন ওর মধ্যে মিডিয়ারও না, আই থিংক। এগুলো এখন বলবো না, আচ্ছা, আচ্ছা, এগুলা আচ্ছা। আরেকটা বিয়ে স্পেশাল ইন্টারভিউ হবে সেইটাতে বলবো, এখন বলবো না। এখন আপাতত নাটকে কাজ করছি, আই এম হ্যাপি উইথ মাই ওয়ার্ক, এটাই। আর বার্তা 24 দর্শকের জন্য কি বলবেন? বার্তা 24 এর দর্শকদের জন্য বলবো যে খুবই সুন্দর একটা ওদের অফিস এবং খুব সুন্দর পরিবেশে খুব ট্যালেন্টেড কিছু মানুষ কাজ করে আপনাদের জন্য। আপনারা এদের সাথে থাকবেন, আমি তো ওদের সাথে আছি এবং ওরা সবসময়ই আমি দেখেছি যে সেলিব্রিটিদের পাশে থাকে, তা আপনারাও ওদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।